শুক্ল চতুর্দশীর রাত। মহেশ্বরপুর শ্মশানে ভদ্রা নদীর বাঁধানো ঘাটে ভবা আর চন্দন বসে আছে। এই দুটি মানুষ ছাড়া যেন গোটা পৃথিবীতে কেউ আর কোথাও নেই। এমন ভয়ঙ্কর নীরবতা চারিদিকে। একটা দল একটু আগেই মরা পুড়িয়ে গিয়েছে। খানিক দূরের নেভানো চিতা থেকে এখনো ধোঁয়া উঠছে। মাস্টারবাবু, আর খেন না, ওঠেন। চন্দনের হাত ধরে টান দিয়ে অনুনয়ের কণ্ঠে কথাগুলো বলে ভবা, কিন্তু চন্দন এক ঝটকায় তার হাত ছাড়িয়ে নিয়ে বলে, আহ বাবা, চালাস না তো, চালাস না, চালাস না। এমনিতেই এমনিতেই জ্বলে পুড়ে খাক হয়েছি আমি। চুপ চুপ করে বস এখানে, চুপ চুপ করে বস। ঘাটের বাঁধানো পৈঠেতে মাটির ভাঁড়ে করে আরো খানিকটা ঝাঁঝালো দেশি মদ রাখা আছে। বোতলটা খালি করে ঢেলে জল ছাড়াই মদটা গলার মধ্যে চালান করে দেয় চন্দন। জামার হাতায় চোখের জল নাকের জল মুছে নদীর জলে ছুঁড়ে মারে বোতলটা। তারপর বলে, বাবা, আরেক বোতল নিয়ে আয় না। আজ নেশাটা চড়ছে ভালো, জানিস তো। এই দুটি মানুষের পরিচয় বেশি দিনের নয়, ওই বড়জোর 1 সপ্তাহ কিংবা তারও কম। তবে ভবার হয়েছে যত জ্বালা। সদ্য বিপদনিক পুরুষ মানুষের সঙ্গে মদ্যপান করতে বসলে হাজারো ফিরিস্তি শুনতে হয়। গত 2 দিন ধরে বেসামাল হয়ে পড়লেই সদ্য মৃত স্ত্রীর কথা বলে কাঁদতে শুরু করে চন্দন। কিন্তু ওই মেয়ে মানুষের মতো ইনিয়ে বিনিয়ে কান্না নয়, চেপে রাখা কান্না, পাঁজরের অনেক গভীর থেকে বেরিয়ে আসা কান্না। ভবার মতো অনুভূতিহীন চালচুলোহীন মানুষকেও ভিতর থেকে সেই কান্না নাড়িয়ে দেয়। ভবার খারাপ লাগে মাস্টারবাবুর এমন অবস্থা দেখে। এই তো বয়স, আপনজন বলতে কেউ আর রইল না। বাবা মা সেই কবে মারা গিয়েছে। সবে নিজেকে গুছিয়ে নিয়ে নিজের মনের মানুষকে বিয়ে করল। তবে বছর ঘুরতে না ঘুরতেই বউটাও মারা গেল। বেশ ভাব ভালোবাসা করে বিয়ে করেছিল চন্দন। কলকাতা শহরে ওদের 2 কামরার ছোট্ট ফ্ল্যাটটায় দিব্যি সুখের সংসার পেতেছিল। চোখে হাজারো স্বপ্ন, সবকিছু ভালোই চলছিল। তবে এক ছুটির বিকেলে বউকে নিয়ে একটু বাইকে করে ঘুরতে বেরিয়েছিল ছেলেটা। কিন্তু সেদিনেই যে সব শেষ তা বুঝে উঠতে পারেনি চন্দন। বাইপাসের ধারে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যায়। পেছন থেকে এসে একটা লরি ধাক্কা মেরেছিল তার বাইকে। মুহূর্তের ভিতরে কিভাবে চন্দন যেন ছিটকে গিয়ে ঘাটবলের ওপারে পড়ে যায়। নিমেষেই ছাতু হয়ে গিয়েছিল বাইকটা। আর ট্রাকের ধাক্কায় বিনিতার খুলির এক পাশ এমন বৃষ্টিভাবে ফাটে। সেই দৃশ্য চন্দনের মনে পড়লেই বুকটা হাহাকার করে ওঠে। হাসপাতালে নিয়ে যাওয়ার সময়টুকু দেয়নি বিনিতা। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অল্পক্ষণের মধ্যেই জীবন হারায় সে। চন্দনের মাথায় প্রচন্ড আঘাত লেগেছিল, কিন্তু কেন যে ওকে ভগবান বাঁচিয়ে রাখলো, একটু ধাতস্থ হতেই পেয়েছিল প্রিয়তমার মৃত্যু সংবাদ। এই একই নৃশংস করুণ কাহিনী চন্দন গত 2 দিন ধরে শুনিয়েছে ওর নতুন বন্ধু ভবাকে। ভবার ভালো লাগে না এইসব শুনতে, মনটা কেমন ভারী হয়ে আসে। তবুও শোনে।
কেন যে সেদিন আম- আমার চোখটা খুললো হাসপাতালের কেবিনে, জানি না রে বাবা, জানি না। 7-7টা বছর কি যে কাঠখড় পুড়িয়ে আমরা দুজনের সম্পর্কে ছিলাম। প্রথমে ওর বাড়ি থেকেই মেনে নিচ্ছিল না, আমি টোটো করে ঘুরে বেড়াই বলে। তারপর যখন স্কুলে চাকরি পেলাম, সম্পর্কটা মেনে নিল ওর পরিবার থেকে। এর মাঝখানেই আমার মা মারা গেল। দুটো দুটো কিডনি গিয়েছিল মায়ের, ডায়ালিসিস চলছিল। বিয়েটা পিছিয়ে গেল। সব কিছু সামলে যেই বিয়েটা করলাম, একটু সুখের এক- একটু সুখের মুখ দেখলাম, ভগবান ওকে আমার থেকে কেড়ে নিল। ভগবান চায় না আমি খুশিতে থাকি, আনন্দে থাকি। জানিস তো বাবা, কিছু কিছু একটা পাপ করেছিলাম আগের জন্মে, বিশাল বড় একটা পাপ। জন্মান্তরেও সেই পাপ খণ্ডায়নি শালা। পুরো কথা বন্ধু ভবাকে বলে চোঁচো করে ভাঁড়ের বাকি মতটুকু খেয়ে ঘাটের ওপর শুয়ে পড়েছিল চন্দন। খাটের ওপর শরীরটাকে এলিয়ে দিয়ে বেশ খানিকক্ষণ দুঃখে কষ্টে কেঁদেছিল। ভবার সত্যি বুকটা খালি হয়ে যায় এটা ভাবলে যে মানুষটা দাম্পত্যের সুখ জিনিসটাকে ঠিক করে উপভোগটুকু করার আগেই বউটা অকালে চলে গেল। এর জীবনে আর আছেটাই বাকি। বাবা নেই, মা নেই, বউ নেই, কপাল পোড়া আর কাকেই বা বলে। চন্দন এক হাতে ভর দিয়ে উঠে বসে, তারপর গলা চড়িয়ে বলে, এই কিরে, তোকে বললাম না আরো একটা বোতল নিয়ে আসতে? যা যা। কি হলো রে? নিয়ে আয়, আয়, নিয়ে আয়, আয়, নিয়ে আয় রে। ভবার কোনো কথা না শুনে এবার চন্দনের দুই বাহু ধরে দাঁড় করায় তাকে। তারপর বলে, অনেক হয়েছে মাস্টারবাবু, অনেক হয়েছে, চলেন চলেন এবার বাড়ি চলেন। আপনাদের ইংলিশ খেয়ে অভ্যাস, এত কি পেটে সয়? কালকেও নিজে হেঁটে বাড়ি যেতে পারেন। চন্দন মৃদু প্রতিবাদ করার চেষ্টা করলেও সেগুলো নেহাতি দুর্বল। ভবার মতো এক শক্ত চেহারার মানুষের কাছে সেগুলো কিছুই না। প্রায় অর্ধচেতনা চন্দনকে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ভবা। হ্যাঁ, কথাটা অবশ্য মিথ্যে নয়। গত দুদিন এমনই অবস্থা হয়েছে ভবার মাস্টারবাবু চন্দনের। গতকাল এবং গত পরশু ভবাকে অবলম্বন করে বাড়ি ফিরেছিল চন্দন। ভবা যে কোন ঠেক থেকে এমন ঝাঁঝালো দারু নিয়ে আসে কে জানে। নেশা একেবারে ব্রহ্মতালুতে গিয়ে হাতুড়ির বাড়ি ঘা করে। তবে আজ একটু বেশি বাড়াবাড়ি রকমের নেশা হয়ে গিয়েছে চন্দনের। সেই সন্ধে থেকে 3 বোতল উড়িয়ে দিয়েছে দুজনে। বেশিটা যতবা চন্দনের পেটেই পড়েছে। শ্মশানঘাট থেকে চন্দনের বাড়িটা এমনি দূর নয়, পায়ে হেঁটে ওই বড়জোর 3 মিনিট। পাঁচিল ঘেরা বাড়িটার জং ধরা গেটের সামনে চন্দনকে নিয়ে দাঁড় করায় ভবা। আগের দুদিন অবস্থা তাও কিছুটা ভালো থাকায় তাকে এই অবধি ছেড়ে চলে গিয়েছিল ভবা। বাড়ির ভেতর আর ঢুকতে হয়নি। তবে আজ একবারে বিছানায় শুইয়ে না দিয়ে আসলে নির্ঘাত কোথাও পড়ে মাথা টাথা ফাটাবে। চন্দনকে এক হাত দিয়ে ধরে গেটটা ঠেলে ভেতরে ঢুকে আসে ভবা। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে ওর বুক থেকে। মহেশ্বরপুর একেবারে অজপাড়াগা না হলেও এই ফিকে হলুদ রঙের আদ্যিকালের দোতলা বাড়িটা এই গ্রামের মধ্যে সবচেয়ে অন্যরকম লাগে। লোকবসতি থেকে
বেশ খানিকটা দূরে। বেশ অনেকখানি জমির উপর বাগান ঘেরা বাড়িটা এক বুক রহস্য নিয়ে দাঁড়িয়ে থাকে মেঠো রাস্তার উপরে। এ বাড়ি কে বানিয়েছিল তা ভবা জানে না। মর্মরের নাম ফলকে শুধু নিহারকুঞ্জ ছাড়া কিছুই লেখা নেই। সন তারিখ কিছুই না। গ্রামের লোকজন ঠিকঠাক বলতেও পারে না। তবে যে বা যারা এই বাড়ি বানিয়েছিল তাদের হাতে এখন এই বাড়ির মালিকানা নেই। মহেশ্বরপুর থেকে অনেক অনেক মাইল দূরে সুদূর কলকাতা শহরে এক ভদ্রলোক থাকেন। তিনি আপাতত এই বাড়ির মালিক। তবে নিজে তিনি কেন এখানে থাকেন না তা ভবার স্পষ্ট করে জানা নেই। বাড়িটা ভাড়া খাটান তিনি। এই যেমন এখন ভাড়া দিয়েছেন চন্দনকে। চন্দনের প্রথম পোস্টিং ছিল হুগলির উত্তর পাড়াতে। সেখান থেকে বদলি হয়ে একেবারে এই মহেশ্বরপুর। বদলি নিয়ে খুব একটা চিন্তিত ছিল না চন্দন। বিনিতাকে নিয়ে মহেশ্বরপুরে এসে বসবাস করতে কোনো অসুবিধাই তার হওয়ার কথা নয়। অবিশ্বাস্য কম ভাড়ায় বাড়িটাও পেয়ে গিয়েছিল সে। আজকালকার দিনে এত কম ভাড়ায় একটা গোটা দোতলা বাড়ি কেউ ছেড়ে দেয় নাকি? বাড়িটা প্রথম দর্শনেই পছন্দ হয়েছিল চন্দনের। চারিদিকে গাছগাছালি, প্রধান ফটকের থেকে একেবারে সদর দরজা অবধি ইটের রাস্তা, সাথে ছায়া ছায়া পরিবেশ। ওপরের ঘরের জানলা খুললে অদূরেই বয়ে চলা ভদ্রা নদীর দিক থেকে ঠান্ডা বাতাস বয়ে আসে। আর বাড়ির পিছনে ছোট্ট একটা পুকুর। এছাড়া উল্লেখযোগ্য তেমন কিছুই নেই এই বাড়ির মধ্যে। তবে বাড়িটা বেশ পছন্দ হয়েছিল চন্দনের। মহেশ্বরপুর হাই স্কুলও এখান থেকে একদম ঢিল ছোঁড়া দূরত্বতে। সাইকেল বা গাড়ি কিছুই লাগবে না, পায়ে হেঁটেই যাওয়া যায়। তবে গ্রামের মূল জনবসতি থেকে একটু দূর এই বাড়িটা। এই যা, সে যাকে নিলিবিলিতে থাকা যাবে এই ভেবে চন্দন আনন্দেই ছিল। সদ্য বিবাহিতা দম্পতির জন্য লোকজনের কোলাহল, প্রতিবেশীদের কৌতূহলী নজর, এসব বড় একটা ভালো ব্যাপার নয়। মোবাইলে বাড়িটার ছবি দেখেছিল বিনিতাও। কলকাতার ছোট ফ্ল্যাটটা ছেড়ে এত বড় একটা বাড়িতে দুজনের সংসার পাতাবে ভেবে ভীষণ খুশি হয়েছিল সে। কিন্তু তার আগেই সব শেষ। একা একাই এই এত বড় বাড়িতে এখন গুমড়ে গুমড়ে মরে চন্দন। একা নিঃসঙ্গ মানুষটার হাহাকার এই বাড়ির দেওয়ালগুলো হাঁ করে গেলে। মাস্টারবাবু, দেন চাবি দেন, তালা খুলবো। তবে ভবার কাঁধে হেলান দিয়ে থাকা চন্দনের কানে কথাগুলো ঢুকলো কিনা বোঝা গেল না। কিন্তু বুক পকেটে একবার হাতটা উঠাতে চাইল মনে হলো। ভবা যা বোঝার বুঝল। চন্দনের জামার বুক পকেটে হাত ঢুকিয়েই পাওয়া গেল চাবিটা। সদর দরজা খুলে সিঁড়ি দিয়ে অতি কষ্টে টেনে টেনে চন্দনকে নিয়ে গেল দোতলা অবধি। দোতলায় একটা ঘরের দরজায় তালা ঝোলানো, আর একটা বাইরে থেকে এমনি হ্যাশবোল দেওয়া। ভবা এত বছরে এই প্রথম এই বাড়ির ভেতরে ঢুকলো। মাস্টারবাবুর ঘরটা একেবারে অগোছালো। ভবা বুঝল, বউ না থাকলে বেটা ছেলের এই হালই হয়। যেখান সেখান জামা কাপড়, বইপত্র, জুতো চটি, বাসন কুসনের স্তূপ। ছোট চৌকিটার ওপরও বেশি জায়গা ফাঁকা নেই। ওখানেই কোনো রকমে জায়গা করে চন্দনকে শুইয়ে দিল ভবা। বালিশে মাথা দিতেই চন্দন বিড়বিড় করে শুরু করলো আপন মনে কথা বলা। ফিরে এসো লক্ষ্মীটি, ফিরে এসো। কোথায় চলে গেলে? কেন গেলে? এত বড় বেঈমান তুমি, এত বড় বেঈমান। ফিরে এসো উর্সি, ফিরে এসো।
একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ায় ভবা। ভারী চেহারার মানুষটিকে এতদূর কাঁধ দিয়ে আনতে গিয়ে রীতিমতন ঘেমে নিয়ে গিয়েছে সে। বাইরে চাঁদের আলো অল্প ঘরের ভিতরে পড়ছে। ভবা দেওয়াল হাতড়ে সুইচ বোর্ডটা খুঁজে একটা তুলনামূলক উজ্জ্বল আলো জ্বালায়। আলোটা জ্বলতেই দেওয়ালের উল্টো দিকে চোখ পড়ে ওর। সেখানে একটা টেবিল রাখা, তার উপর কিছু বইপত্র। একই টেবিলে স্থান পেয়েছে এক প্রৌঢ় এবং এক প্রৌঢ়া দুটি বাঁধানো ছবি। ঠিক টেবিলটার উপরে দেওয়ালে একটা হুকে ঝুলছে আরো একটা অপেক্ষাকৃত কম বয়সী তরুণীর বাঁধানো ছবি। তার চোখ দুটো কি মায়া ভরা, হাসিটা ভীষণ মিষ্টি। চিরকুমার ভবার বুকের বাম দিকটাও চিনচিন করে ওঠে। আহারে, কত হতভাগা মানুষটা! কেউ বলে না দিলেও ভবা বিলক্ষণ বুঝে নেয় এটিই হলো বিনিতা, মাস্টারবাবুর সত্য মৃতা স্ত্রী। আর বাকি দুটি ছবি মাস্টারবাবু বাবা মায়ের। অনেকক্ষণ ছবিগুলির দিকে তাকিয়ে থাকে ভবা। চৌকির উপর শুয়ে তখনও বিড়বিড় করে চলেছে চন্দন। এভাবেই ঘুমিয়ে পড়বে এক সময়। ছবিগুলোর দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে বিছানার কাছে এসে চন্দনের হাতটা নিজের মুঠোর মধ্যে নেয় ভবা। তারপর ফিসফিসিয়ে বলে, ঘুমোন মাস্টারবাবু, একটু ঘুমোন। অনেক কষ্ট আপনার বুকে, সব বুঝি। আর শালা পরমেশ্বর সব জনম দুঃখী মানুষদের সঙ্গেই আমার দেখা করায়। তাদের দুঃখের গল্প আমি শুনতে না চাইলেও আমার কানের ফুটো দিয়ে ঢোকায়, যাতে আমি ওই কি একটা বলতে গিয়েও সামলে নেয় সে। তার বদলে ধীরে ধীরে বলে, ঘুমোন মাস্টারবাবু, আমি আসি। যেটা আমি করতে চাই না সেটা আবার করতে হবে, যা আমি বলতে চাই না তা আপনাকে আবার বলতে হবে। ঘুমোন, ঘুমোন আপনি। এসব অর্থহীন কথাবার্তা কিছুই চন্দনের কানে ঢোকে না। সে সত্যি সত্যি ঘুমিয়ে গেছে ততক্ষণে। ঘরের আলো নিভিয়ে দরজা দিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে ভবা। লোহার গেটের দিকে এগোতে গিয়েও কি মনে হতে বাড়ির পেছন দিকটায় দৌড়ে আসে সে। চাঁদের আলোয় ঝলমল করছে চারিদিক। বাড়ির পেছন দিকের পুকুরটার আলকাতরার মতো জল। পুকুরটার বুকের ওপর ঝুঁকে থাকা দুধমান কচু বিছুটি পাতার ঝোপগুলোতে কোনো ঝিঝির ডাক নেই, নেই জোনাকির ওড়াউড়ি। ভবা জানে এই বাড়ির পাঁচিলের চৌহদ্দির মধ্যে সম্পূর্ণ অন্য রকমের ভুবন। সেই ভুবনের খোঁজ কেবলমাত্র আছে ভবার কাছে। আর যাদের কাছে ছিল তারা কেউই আর তার সাক্ষ্য দেওয়ার জন্য এই পৃথিবীতে নেই। থাকলেও বলার মতো অবস্থায় নেই। পুকুরটার দিকে তাকিয়ে থাকতে থাকতে ভবা বিড়বিড় করে দাঁতে দাঁত পিষে বলে ওঠে, যা কোথাকার। তারপর লোহার গেট খুলে বেরিয়ে আসে বাইরে। ঝিঝি পোকার ডাকে মুখর হয়ে আছে পথঘাট, অথচ বাড়ির ভেতরে ওরা ঢোকে না। পোকারাও সব বোঝে। শ্মশানের দিকে হাঁটতে থাকে ভবা। কি একটা কারণে বুকের ভেতর একটা চাপা দম বন্ধ কষ্ট হয় ওর। এই তো মাস্টারবাবুর সাথে সেই দিন দেখা। একা নিঃসঙ্গ লোকটা স্কুল থেকে ফিরে বোধহয় বাড়িতে মন বসত না তার। তাই সে এসে চুপ করে বসে থাকতো মহেশ্বরপুর শ্মশানে। ভদ্রা নদীর ঘাটের পাশে যে শ্মশানকালীর মন্দিরটা আছে ওটার চাতালে। ওই মন্দিরের শেডের তলাতেই ভবা থাকে। তিনকুলে ওরও কেউ নেই, তবে তা নিয়ে সে দুঃখী নয়। একটু অন্য ধরনের মানুষ ভবা। ভবঘুরে
তবে যেখানেই যাক না কেন, ঘুরে ফিরে এই মহেশ্বরপুরেই আবার চলে আসে ঠিক। কি একটা যেন টান রয়েছে এই মাটির সাথে, যে কারণে মহেশ্বরপুর ছেড়ে যেতে পারে না সে। না হলে হয়তো কবে পাড়ি জমাতো বাংলা ছেড়ে অন্য কোথাও, হয়তো বারাণসী কিংবা উজ্জয়িনী কিংবা কামাখ্যা। না, উচ্চমার্গের সাধন ভবার দ্বারা হলো না। উচ্চদরের গুরু সে পায়নি শত সন্ধান করেও। কিছু নিম্নমার্গের ক্ষমতাপ্রাপ্ত হয়েছে সে। মহেশ্বরপুর শ্মশানের পশ্চিম প্রান্তে যে বেলগাছটা রয়েছে তার তলাতেই ভবা রাত হলে চোখ বুজে বসে ধ্যান করে। নির্মিষ কালো গায়ের রং তার, ছুচুলো দাড়ি, মাথার চুল এলোমেলো, গলায় নানাবিধ রং বেরঙ্গার পাথরের মালা পেট অব্দি ঝুলে আছে, হাতে হাজারো তাগা তাবিজ। এমন চেহারার সাথে বেমানান সোজা সরল দুটি চোখ আর সুমিষ্টি ব্যবহার, ভবার মতো মানুষের সঙ্গে যে কারোর ভাব হতে বাধ্য। তাছাড়াও গুরুপ্রদত্ত সামান্য ক্ষমতার মাধ্যমে সেই গ্রামের মানুষের উপকার বই অপকার করেনি কখনো। পাড়াগাঁ অঞ্চল, বাচ্চা রাতে ঘুম থেকে উঠে কাঁদতে শুরু করলে, হেঁচকি না থামলে, পেট ফাঁপলে বাড়ির মেয়ে বউয়েরা ভবার কাছে নিয়ে আসে তাদের। মোট কথা, গ্রামের মানুষের কাছে বেশ বিশ্বস্ত সে। তাই দয়া করে সবাই চাল ডাল ফল দিয়ে যায় ওকে। আজ থেকে ঠিক কিছুদিন আগে রাতের বেলায় চন্দন একা নদীর ঘাটে বসে একটা সিগারেট ধরিয়ে টানতে টানতে তাকিয়েছিল নদীর দিকে। গাল বেয়ে পড়ছিল জল, পাঞ্জাবির হাতায় বারবার চোখ মুছছিল। ঠিক এমন সময় পেছন থেকে একটা ডাক শুনে চমকে উঠল চন্দন। কে? একা একা বসে কাঁদেন কেন বাবু? আধো অন্ধকারে এমন উস্কো খুস্কো চেহারার একটা লোককে দেখে প্রথমে ভয়ই পেয়েছিল চন্দন। তবে লোকটার হাতে ধরা লণ্ঠনটা উঁচু করে ধরতেই পরস্পরের মুখ দেখতে পেয়েছিল। ভবা তাকে দেখে প্রশ্ন করল, আপনাকে তো এখানে আগে কখনো দেখিনি। কোথায় থাকেন? চন্দন চোখ মুছে ধরা গলায় একদিকে ইশারা করে বলল, এই নিহারকুঞ্জ, নতুন ভাড়া এসেছি। আপনি কে? নিহারকুঞ্জ নামটা শুনে ভবা একবার চমকে উঠেছিল। সেটা চন্দন দেখেনি যতবা, পরক্ষণের সামনে নিয়ে অমায়িক হেসে বলেছিল, আমি এক ভব ঘুরে, নামখানাও ভবা। এই তো এখানেই থাকি মায়ের চরণের তলায়। তা আপনি এখানে বসে বসে কাঁদছেন কেন? কথা বলতে বলতে চন্দনের পাশেই বসে পড়েছিল ভবা। এইভাবেই পরিচয় দুজনের। চন্দনের ঠিকুজি কুষ্টি থেকে শুরু করে যাবতীয় দুঃখের কথা সে জেনে গিয়েছিল দ্বিতীয় পরিচয়ে। ঠিক তার পরের দিন আবার চন্দন ওখানটায় এসে বসেছিল। চন্দনের সব কথা শুনে নিয়ে ভবা বিজ্ঞ কোনো দার্শনিকের মতো বলেছিল, দেখেন মাস্টারবাবু, আমারও কেউ নেই, কিন্তু আমার কিন্তু তা নিয়ে কোনো দুঃখ নেই। যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন। আমরা বললাম কি কলের পুতুল, বুঝলেন কি না? ওই ওই ওপর থেকে যেমন চালাবে তেমন ভাবেই চলতে হবে, কিচ্ছু করার নাই। এত দুঃখ পাবেন না, দেখবেন আপনার জন্য কিছু না কিছু ভালো ঠিক রেখেছেন তিনি। আচ্ছা, মানে বলছিলাম, মদ চলে আপনার? চন্দন প্রচুর ড্রিঙ্ক না করলেও বিনিতা মারা যাওয়ার পর ইদানিং মদটা ছাড়তেই পারছে না সে। যারা নেশা করেন তারা বিলক্ষণ জানেন নেশাদ্রব্য যেমন মদ, সিগারেট, বিড়ি যাই হোক না কেন পুরুষ মানুষের বন্ধুত্ব স্থাপনের সেতু।
খ্যাপাটে সোজা সরল এই মানুষটার সাথে চন্দনের বন্ধুত্ব হতে একদমই সময় লাগেনি। আপনি থেকে তুমি, তারপর তুইতে নামতে বেশি সময় নেয়নি চন্দন। যদিও ভবার বয়স হয়তো ওর থেকে বেশিই হবে। শহুরে শিক্ষিত মানুষদের এমন একটু ব্যাপার স্যাপার থাকে, তারা অশিক্ষিত মানুষদের একটু এলেবেলে মনে করে এবং সেখান থেকে তুই তুকারিটাও খুব স্বাভাবিকভাবেই চলে আসে। ঠিক যেমন কলকাতার কোনো সম্ভ্রান্ত বাড়িতে বয়স্ক চাকরকে তার চেয়ে ছোট মনিব তুই করে ডাকেন। তবে ভবা কিন্তু আপনিতেই বজায় থাকে। বরং চন্দন মহেশ্বরপুর হাই স্কুলের ভূগোলের নতুন শিক্ষক জানতে পেরে বাবুর সাথে আরেকটা মাস্টার যোগ করে নেয় সে। পরে সেটা হয়ে যায় মাস্টার বাবু। পুরুষ মানুষের মন এমনি লাঠির মতো সোজা, তারপর আবার পেটে মত পড়লে তার নিজস্ব কথা বলে আর কিছু থাকে না। চন্দনের ক্ষেত্রেও থাকেনি। সম্পূর্ণ অজানা অচেনা ভবাকে সে সব উপরে দিয়েছিল। এত দুঃখ কলসি ধরে ওর সামনে উপুর না করলেই হয়তো ভালো করতো চন্দন। তখন যদি বেচারা ছেলেটা বুঝতো কোন বিপদকে আহ্বান করে আনতে যাচ্ছে সে। অবশ্য বিধাতা ৬ ষষ্ঠীর দিন কপালে যা একবার লিখে ফেলেন তা মেটানোর সাধ্য স্বয়ং তারও নেই বোধ হয়। আজ আর নেশা করব না মাস্টারবাবু, আজ আপনারে একটা জিনিস দেখাবো। চন্দন ঘাটে জুতো পেতে বসতে বসতে অবাক হয়ে জিজ্ঞেস করে, কি জিনিস বাবা? এমন জিনিস যা আপনি আগে কখনো দেখেননি, কখনো শোনেননি। কিন্তু দেখেন মাস্টারবাবু, আপনারে আমার কথা বিশ্বাস করতে হবে, না বিশ্বাস করলে কিচ্ছুই দেখতে পাবেন না। চন্দন বিরক্ত হয়। সন্ধ্যের পরে এই সময়টা সে আসে নেশার লোভে। আবার সেই ঝাঁঝালো দেশি মদের ধুনকিতে বুধ হতে আসে। স্বাভাবিকভাবেই এই সময়টায় আবার এইসব খেঁপানো একদমই ভালো লাগে না চন্দনের। বিরক্তিটা একটু প্রকাশ করেই চন্দন বলে, আরে বাবা, কি বলছিস? সোজাসুজি বল না, মেয়েদের মতো এত ঘুরিয়ে পিছিয়ে বলছিস কেন? ভবা টান টান হয়ে বসে, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আচ্ছা শোনেন, এই যে আপনার এত কষ্ট, রোজ এত মদ খান, এটা কি কমে কিছু? উল্টে তো আরো বাড়ে, তাই না? ধরেন আপনার এই কষ্টটা যদি আমি কিছুটা কম করে দিই, মানে কি করে? চন্দন হা করে তাকিয়ে থাকে ভবার মুখের দিকে। ভবা আরেকটু কাছে এগিয়ে আসে চন্দনের, তারপর ফিসফিসিয়ে বলে, সোজা কথায় বলি শোনেন, আপনি যে বাড়িটা ভাড়া নিয়েছেন ওই নিহারকুঞ্জ, ওর পেছনে যে ছোট্ট পুকুরটা আছে, ওই পুকুরটার একটা অদ্ভুত ক্ষমতা আছে। ওটা মরা মানুষকে ফিরিয়ে আনতে পারে, মানে আপনাকে সেই অন্ধকার দুনিয়া থেকে। বাবা, তুই কি আজকে সন্ধ্যাবেলা কোথাও শুকনো নেশা করতে? জানতাম আপনি বিশ্বাস করবেন। ভবা থামিয়ে দেয় চন্দনকে। এতটা উত্তেজিত ওকে এর আগে কখনো দেখেনি চন্দন। শোনেন মাস্টারবাবু, সব কিছু আপনাদের বইয়ের পাতায় লেখা থাকে না। কিছু কিছু জিনিস এমন হয় যেগুলো প্রকৃতির হিসেবের খাতাতেও লেখা থাকে। সেগুলো আমরা দেখতে পারি না, বুঝতে পারি না, কিন্তু তার মানে এই না যে ওগুলো নেই, ওগুলো ভুয়ো। আমি আপনার উপকারই করছি। শোনেন ভালো করে, ওই পুকুরটা, ওটা হলো গিয়ে প্রেত লোকের দরজা। হ্যাঁ, ওরম করে তাকাবেন। ওই দুনিয়া থেকে আমাদের দুনিয়াতে আত্মাকে ওই পুকুর ফিরিয়ে আনতে পারে, কিন্তু কিছুক্ষণের জন্য। আপনি তার সাথে কথা বলতে পারবেন,
তাকে দেখতে পারবেন, তবে বেশিক্ষণের জন্য না। আপনার এই অবস্থা দেখে আমার খারাপ লাগছে মাস্টারবাবু। আপনি যদি আপনার বউকে হ্যাঁ, দেখতে চাই। বাবা, বাবা, তুই সত্যি বলছিস? হ্যাঁ, এমনটা সত্যি সম্ভব? বাবা, বল না বাবা, বল। হ্যাঁ, এই কিছুক্ষণ আগে চন্দন ব্যাপারটা বিশ্বাস করতে চাইছিল না, আর এই মুহূর্তে ওর সমস্ত যুক্তি বুদ্ধি সব কোথায় যেন উবে গেছে। বাচ্চারা মেলায় নিয়ে যাওয়ার কথা শুনলে যেমন উৎসুক হয়, ঠিক তেমন ছটফটানি চন্দনের এখন। হ্যাঁ, সম্ভব মাস্টারবাবু। ওই যে প্রথমেই বললাম, আপনাকে বিশ্বাস রাখতে হবে আমার উপর। তবে এর জন্য একটা জিনিস লাগবে আমার। আপনার বউয়ের ব্যবহার করা কোনো জিনিস আপনার কাছে আছে? কাপড় চোপড়, সাজগোজের জিনিস, যাই হোক। আছে। হ্যাঁ, আছে, সব আছে। তুই শুধু বল, কবে দিতে হবে? হ্যাঁ। চন্দনের উত্তেজনা বাঁধ মানছে না আর। সম্পূর্ণ সুস্থ মাথায় ভবাকে বিশ্বাস করে নিয়েছে সে এখন। হ্যাঁ, হতেই তো পারে এমন অনেক কিছু যা তার বোধের বাইরে। হয়তো ভবা যা জানে সে তা নাও জানতে পারে। কিছুক্ষণের জন্যেই হোক বিনীতাকে একটিবার, মা বাবাকে একটিবারের জন্য যদি না বলা কত কথা জমে আছে, কত কষ্টে সে আছে তাদের ছাড়া, সেসব কিছুই তো বলা হয়নি। তারা কি জানে সেসব? খুব বেশি রাত হয়নি আজ, তবে গ্রামে গঞ্জে 9টা-10টার মধ্যেই রাত নিঝুম হয়ে যায়। আকাশে উপর থালার মতো চাঁদ দেখা যাচ্ছে। দেখেই বোঝা যায় আজ পূর্ণিমা। এর চেয়ে ভালো আর দিন হয় না। চাঁদের দিকে তাকিয়ে উঠে দাঁড়ায় ভবা। এখন বললে এখনই। আসেন, আমার সঙ্গে আসেন। নিহারকুঞ্জের বাগানে পুকুরটার কাছে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে দুজন। চাঁদটা ঠিক মাথার ওপরে, জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে চারদিক। অপার্থিব অথচ ঘুমুট একটা পরিবেশ চারিদিকে। নিয়ে এসেছেন? হাত পেতে দাঁড়ালো ভবা। চন্দন ওপরের ঘর থেকে সদ্য নিয়ে আসা বিনীতার একটা টুকরো স্মৃতি, একখানি গোলাপি রুমাল ভবার হাতে তুলে দেয়। দেখ তো, এতে কাজ হবে? হ্যাঁ। ওপর নিচে মাথা দুলায় ভবা। হবে, তবে তার আগে আপনার একটা কথা বলি, শুনবেন। ওই পুকুরটায় যে মারা গেছে তার ব্যবহার করা কোনো জিনিস ফেলে দিলে পরলোকের ওপার থেকে তার আত্মা এসে হাজির হবে। আপনি কথা বললে আপনার সাথে কথা বলবে, কিন্তু মনে রাখবেন মাস্টারবাবু, এসব প্রকৃতির নিয়ম বিরুদ্ধ কাজ। তাই বেশিক্ষণের জন্য না, যত তাড়াতাড়ি পারেন কথা সারবেন। তাকে আটকে রাখার চেষ্টাও করবেন না, কারণ এক দুনিয়া থেকে আরেক দুনিয়াতে আসতে তাদের কষ্ট হয়। প্রকৃতির নিয়ম ভাঙে, আর তার ফল হয় ভয়ানক। মাথায় রাখবেন, আখেরে এই পুকুরটা কিন্তু একটা মরীচিকা। ক্ষণিকের জন্য আপনাকে শান্তি দেবে, তারপরেই আপনাকে ছুঁড়ে ফেলে দেবে বাস্তবের মাটিতে। সেই ধাক্কাটা আপনাকেই সহ্য করতে হবে মাস্টারবাবু। আর একটা কথা মনে রাখবেন, ওপারের দুনিয়া থেকে যে আপনার কাছে কিছুক্ষণের জন্য এসেছে, সে কিন্তু আপনার প্রিয়জন হলেও বর্তমানে তার সঙ্গে আপনার আকাশ পাতাল তফাৎ। তাই আপনি কেবল দূর থেকে তার সাথে কথা বলতে পারবেন মাত্র, ঠিক আছে? তার কাছে যাওয়ার বা তাকে ছোঁয়ার চেষ্টাও করবেন না। আর তাই
এই অবধি বলে ভবা তার ঢলঢলে পাজামার পকেট থেকে একটা লাল রঙের কাপড়ের পুঁটলি বের করে চন্দনের হাতে দেয়। এর মধ্যে বিশেষ মন্ত্রপুত ভস্য আছে। এই ভস্য দিয়ে আমি পুকুরের চারপাশে একটা দাগ কেটে দেব। ভগবানের দোহাই আপনাকে মাস্টারবাবু, এই দাগের ওপারে আপনি যাবেন না। যাই হয়ে যাক না কেন, সে কাঁদবে, বিলাপ করবে, আপনাকে বলবে তার কাছে আসার জন্য, কিন্তু না, আপনি যাবেন না। তাহলে কিন্তু কেমন যেন শিউরে উঠে থেমে যায় ভবা। তাহলে কি ভবা? হ্যাঁ, বল বল আমাকে, তাহলে কি? আমাদের এই গল্পটি আপনাদের কেমন লাগলো এটা কিন্তু আমাদের একদম জানাতে ভুলবেন না। আর যদি আমাদের এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এই গল্পটির দ্বিতীয় পর্ব শোনার জন্য সামনের শনিবার ঠিক 9:30 অবধি অপেক্ষা করবেন। ততদিন স্টে টিউন।